দর্শক বন্ধু, অনেক বাবা মাই হয়তো লক্ষ্য করেছেন বাচ্চার পেনিসের চামড়া পিছনো যাচ্ছে না। প্রস্রাবের সময় সমস্যা হচ্ছে, পেনিসের সামনের দিকটা কখনো ফুলে যাচ্ছে, ইনফেকশনজনিত সমস্যাও কখনো কখনো দেখা দিচ্ছে। যদি এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে এটা কি কোনো রোগের লক্ষণ? এটা কি ফাইমোসিস? নাকি এটা স্বাভাবিক? কখন এটাকে গুরুতর হিসেবে ধরে চিকিৎসকের কাছে যেতে হবে, কি চিকিৎসা করতে হবে এবং আপনি কিভাবে আপনার শিশুর এই সমস্যা থেকে মুক্তি পাবেন? শিশুদের ফাইমোসিস, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বাইন। আমি স্যারের কাছে যাব। আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে তো স্যার উত্তর দেবেনই। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই শিশুদের ফাইমোসিস সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার অভিষেক, আপনার চ্যানেলে ইনভাইটেশন জানানোর জন্যে। তো আজকে আমরা সত্যি একটা ইম্পর্ট্যান্ট বিষয় চুজ করেছি বা আপনারা করেছেন, যেটা নিয়ে অনেক সচরাচর আলোচনা হয় না। আমরা ছোট বাচ্চা ছেলেদের বিভিন্ন অসুখ বিসুখ যেগুলো কমন হয়, রোগ জ্বর কাশি, সেগুলো নিয়ে ভাবি, কিন্তু এটা একটা সার্জিক্যাল প্রবলেম। যখন আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটি তার পেনিসের যে চামড়া রয়েছে সেটাকে পেছনে করা যাচ্ছে না। তো আপনার হয়তো মনে হতে পারে যে ছোট বাচ্চা, সে তো এখনও সেক্সুয়ালি অ্যাক্টিভ নয়, তাহলে চামড়াটা পেছনে যাওয়ার কী দরকার? কিন্তু দরকার রয়েছে, কারণ বাচ্চা ছোট হলেও, কম বয়স হলেও, তার পেনিসের যে ভেতরে স্কিনের নিচে যে গ্ল্যান্ডগুলো থাকে, সেখান থেকে কিন্তু স্মেগমা, একটা সাদা সাদা নোংরা, সেটা বেরিয়ে আসে। এবং কখনো কখনো এটাও হয়, আমরা দেখেছি কিছু বাচ্চারা, বাবা মারা নিয়ে আসেন যে স্যার, যখন বাচ্চা পেচ্ছাপ করতে যাচ্ছে তখন সামনের দিকে চামড়াটা ফুলে যাচ্ছে, আমরা সেটাকে বেলুনিং বলি, বা খুব সরু হয়ে পেচ্ছাপটা বেরোচ্ছে, খুব কষ্ট করে পেচ্ছাপ করতে হচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু বাচ্চাদের দেখা যেতে পারে। তো এই সমস্যাগুলো যখন দেখা যাবে, তখন সেটাকে আমরা ফাইমোসিস বলি, এবং এই বিষয়টা নিয়েই আরও ডিটেলসে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, স্যার এবার শুরুতে একটু জানতে চাইবো যে এই ফাইমোসিস আসলে কি? মানে এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে কখন চিন্তার এবং কখন, কতটা পর্যন্ত, কোন পর্যায় পর্যন্ত এটাকে স্বাভাবিক হিসেবে ধরা হবে? প্রথমেই এই জিনিসটায় উত্তর দিতে গেলে আমি একটুখানি অ্যানাটমিক্যাল জিনিস বা ডেভেলপমেন্টাল জিনিসটা বলে দেবো, তাহলে যারা দেখছেন বা আপনাদের প্রত্যেকের বুঝতে সুবিধে হবে। পেনিস যেটা থাকে, আপনারা দেখবেন বিভিন্ন প্রাণী, যেটা স্তন্যপায়ী প্রাণী, তাদের পেনিস একটা চামড়া দিয়ে কাভার করা থাকে। সো এই কাভারিংটা একটা প্রোটেকশন। এবার এই যে চামড়াটা, প্রিপ্রিউস বলি, যে চামড়াটা দিয়ে পেনিসের মেন বডিটাকে কাভার করে রাখে, সেটাকে প্রিপ্রিউস বলে। আর যে অংশটা কাভার থাকে সেটাকে গ্ল্যান্স পেনিস বলে। গ্ল্যান্স পেনিসের ওপরের অংশটাকেই, চামড়াটাকে কিন্তু আমরা বেসিক্যালি নিচের দিকে নামাতে পারি। তো যখন একটা বাচ্চা মায়ের উম্বের মধ্যে তৈরি হচ্ছে, তখন এই গ্ল্যান্স পেনিসের স্কিন এবং প্রিপ্রিউসাল স্কিন, তার মধ্যে কিন্তু অ্যাডেশনস থাকে, সেটা স্বাভাবিক। আস্তে আস্তে এই দুটো চামড়ার মধ্যে ডিফারেন্সিয়েশন তৈরি হয়, সেটা ছেড়ে আসে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে, কোনো কোনো ছেলে বাচ্চার ক্ষেত্রে অবভিয়াসলি এই ছেড়ে যাওয়াটা বা আলাদা হয়ে যাওয়া, আমি অনেকটা ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা রুটি তাওয়া দিয়ে গরম করি, তারপরে যখন তাওয়ার ওপরে ধরা হচ্ছে ফ্লেমের ওপরে, তখন দুটো পার্ট আলাদা হয়ে যায়, মাঝখানে এয়ার চলে আসে না, রুটিটা ফুলে যায়। বা যখন আমরা লুচি ভাজছি তেলে, দুটো লেয়ার আলাদা হয়ে যায়, এরকম অনেকটা ব্যাপার। তো যখন এই লেয়ারিং ডিফারেন্সিয়েশনটা পুরোপুরি না হয়, তখন কিন্তু সেই সমস্যা হয়, দুটোর মধ্যে অ্যাডিশন থাকে, তার ভেতরে নোংরা জমে। তো প্রথমেই যখন এই বাচ্চারা এই সমস্যাটা থাকে, আমরা বাবা মাকে বলি যে কোন বয়স অবধি আপনি ধরে নেবেন যে এই ডিফারেন্সিয়েশনটা, চামড়া দুটো আলাদা হয়ে যাওয়া স্বাভাবিক। মোটামুটি 5 বছর বয়স অবধি যখন একটা বাচ্চা, ছেলে বাচ্চা গ্রোথ করছে, 5 বছরের মধ্যে কিন্তু এই আলাদা হয়ে যাওয়ার ব্যাপারটা কমপ্লিট হওয়া দরকার। এবং আপনি চামড়াটাকে পেছনে করতে পারবেন, বাবা বা মারা যখন বাচ্চাদের চামড়াটাকে পেছনে যদি করতে পারেন 5 বছর বয়সের মধ্যে, তাহলে বলবো আমরা সেটা স্বাভাবিক। একটা 1 বছরের বাচ্চা চামড়া পেছনে করতে পারছি না, ঠিক। আতঙ্কিত হওয়ার কোনো কারণ কারণ নেই। 3 বছরেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। যদি না কিছু কিছু সমস্যা 1, 2, 3, 4, 5 এর মধ্যে থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে বেলুনিং হওয়া। ইউরিন যখন করছে তখন বেলুনের মতো ফুলে যাচ্ছে। তো বেলুনের মতো যখন ফুলে যাচ্ছে, তার মানে ব্যাক প্রেশার তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে 5 বছরের পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, তার আগেই কিন্তু একটা ইন্টারভেনশন আমাদের করতে হবে।
আচ্ছা। স্যার এখানে একটু জানতে চাইবো যে এই যে সমস্যাটার কথা আমরা আলোচনা করছি সেখানে কি এই যে শুধু চামড়াটা পিছিয়ে আসছে না, হুম। সেটার সঙ্গে আর কি সমস্যা দেখা যায় যখন বাবা-মায়েরা সতর্ক হবেন? ইউজুয়ালি যে বাবা-মারা নিয়ে আসেন, একটা বলছেন যেটা বললাম বেলুনিং হয়, ইউরিন করার সময় বেলুনের মতো হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে বাচ্চা ইউরিন করছে। ইউরিন করার সময় বোঝা যাচ্ছে সে রীতিমতো তাকে প্রেশার দিতে হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে বাচ্চাদের এই ফাইমোসিস বা পেছনে করতে পারছে না, ভেতরে নোংরা জমছে। তার থেকে অনেক সময় অ্যাসেন্ডিং ইনফেকশন, ইউরেথ্রাইটিস বা সিস্টাইটিস জাতীয় এবং জ্বর হওয়া এই বা পেনিসে ব্যথা, বাচ্চারা অতটা স্পেসিফিক্যালি বলতে পারে না ঠিকই, কিন্তু এই সমস্যাগুলোর সঙ্গেও কিন্তু নিয়ে আসে। সুতরাং এই সমস্যাটা পেছনে চামড়া যদি না আসে অন্তত ৫ বছর অবধি বা ৫ বছর নিচেও যদি আপনার পেনিসের চামড়া ফুলে যাচ্ছে ইউরিন করার সময়, তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে বাবা বা মা হিসেবে এবং অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ান ডাক্তারবাবুকে দেখাবেন বা একজন সার্জেনকে দেখাবেন বা একজন প্লাস্টিক সার্জনকে দেখাবেন। ইউজুয়ালি আমাদের কাছে যে বাচ্চারা আসে তারা অলরেডি পেডিয়াট্রিশিয়ানদের দেখিয়েই আসেন এবং আমি জাস্ট একটা জিনিস এই প্রসঙ্গেই বলে দেব, যখন কোনো একটা বাচ্চা ধরুন ইভেন আমার কাছেও আসে, প্রথমেই যদি আমার কাছে দেখাতে আসে, আমরা তার চামড়াটাকে এক্সামিন করি। চামড়াটাকে হালকা করে পেছনের দিকে টেনে নিয়ে দেখার চেষ্টা করি যে চামড়ার সফটনেস কতটা রয়েছে, কোনো স্কারিং রয়েছে কিনা। চামড়া টানার পরে যদি দেখি যেখান দিয়ে পেচ্ছাপ বেরিয়ে আসে সেখানে সাদাটে মতো হয়ে গেছে, চামড়াটা সেখানে গ্লিসনিং হয়ে গেছে, সেটাকে আমরা স্কারিং বলি। তো স্কারিং হলে পরে তার ট্রিটমেন্ট একরকম। আর যদি দেখি যে চামড়াটা স্কারিং কিছু নেই, সফট রয়েছে কিন্তু চামড়াটা পেছনে আসছে না, তার ট্রিটমেন্টটা অন্যরকম। এই দ্বিতীয় ট্রিটমেন্টটা আগে বলে নিচ্ছি। এই যখন দেখব স্কারিং নেই এবং চামড়াটা সফট রয়েছে, আমরা ইউজুয়ালি একটা মলম দিয়ে থাকি, অয়েনমেন্ট দিয়ে থাকি। সেই অয়েনমেন্টটা একটা খুব মাইল্ড ডোজের স্টেরয়েড অয়েনমেন্ট থাকে। স্টেরয়েড বলছি বলে আবার ভয় পাবে না, খুবই মাইল্ড ডোজ 0.1% থাকে। সেটাকে আমরা বাবা মাকে যেভাবে বলি সেটা হচ্ছে রাতের বেলায় ভোরের দিকে বাচ্চাদের ইরেকশন হয়, তখন বাচ্চারা ডিপ ঘুমেও থাকে। আপনি সকালের দিকে মানে সকালের দিকে বলতে যখন জাস্ট ঘুমিয়েছে তখনই তার পেনিসে হাত দিলে পারে তার ঘুম ভেঙে যেতে পারে, কিন্তু ভোরবেলায় ধরুন ৫টা নাগাদ যখন আমরা বাবা মায়েরা উঠে বাথরুমে যাচ্ছি তখন আমরা দেখব বাচ্চার পেনিসের চামড়াটাকে একটু টানবো, টেনে সেই অয়েনমেন্ট যেটা রয়েছে সেই অয়েনমেন্টটাকে হালকা করে লাগিয়ে দেবো। লাগিয়ে আর টানার দরকার নেই, ওই অয়েনমেন্টটা কাজ করবে। এরকম ৩ মাস অবধি দেখতে হবে, প্রতিদিনে হালকা করে একটু স্ট্রেচিং করতে হবে। যদি ৩ মাসের মধ্যে আপনি বাচ্চার স্কিনটাকে পুরোপুরি পেছনে নিয়ে আসতে পারেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, জিনিসটা পুরোপুরি ঠিক হয়ে গেল। ৩ মাস এই অয়েনমেন্ট লাগানোর পরেও যদি দেখা যায় যে চামড়াটা পেছনে করা যাচ্ছে না, তাহলে কিন্তু সার্জিক্যাল লাইনের দিকে, যেটা বললাম আর কি, যেটা স্কারিং হলে এই জিনিসটা হয়, সেই দিকটাতে যেতে হবে। এই যে অয়েনমেন্টটা আছে আপনারা হয়তো জিজ্ঞেস করবেন স্যার অয়েনমেন্টের নাম কি, এরকম অনলাইনে এইভাবে ওষুধের নাম বলাটা যায় না, সেটাতে আমাদের রেস্ট্রিকশনস থাকে। আপনি যে কোনো পেডিয়াট্রিশিয়ান বা সার্জেন বা প্লাস্টিক সার্জেন আপনার কাছাকাছি যিনি আছেন তাকে দেখাবেন, তারা প্রত্যেকেই এই অয়েনমেন্টটা কোনো দুষ্প্রাপ্য অয়েনমেন্টও নয়, ওষুধের দোকানে পাওয়া যায়, তারা বলে দেবে ওই অয়েনমেন্টটা লাগাতে হয়। এবং লাগানোর প্রক্রিয়াটা আমি অলরেডি ডিসক্রাইব করলাম। ৩ মাসের পরেও যদি দেখেন চামড়া আসছে না তাহলে বুঝবেন অয়েনমেন্টে কাজ হবে না। তখন আপনাকে কিন্তু যেটা অপশন সেটা হচ্ছে সার্জিক্যালি আমাদেরকে স্কিনটাকে রিলিজ করে দিতে হবে স্যার যাতে এখানে কি চামড়াটা হয়? পেছনে আসে। ঠিক। স্যার এখানে কি হয় অনেক বাবা-মা বাড়িতে চেষ্টা করেন ঘরোয়া উপায়ে কোনো ক্রিম লাগিয়ে বা মলম লাগিয়ে যদি হ্যাঁ, ওটাকে হ্যাঁ স্বাভাবিক করা ক্রিম, যায়। হ্যাঁ। তা সেই পদ্ধতিটা কি কতটা ক্রিম বা বিজ্ঞানসম্মত? মলম অবশ্যই। এবার ক্রিমের মধ্যে তো একটা ওষুধ থাকতে হবে। নরমাল ভেসলিনের মধ্যে তো ওষুধ কিছু থাকে না। মানে যে চামড়াটাতে ক্রিম লাগালেন, এবার চামড়াটাকে ফার্দার নরম করার জন্যে বা অ্যাডিশনস যেটা হচ্ছে সেটাকে ছাড়ানোর জন্য একটা ইনগ্রেডিয়েন্টস তো থাকতে হবে। ধরুন আপনাকে আমি শরবত দিলাম, শুধু জল দিলে তো হবে না, তার মধ্যে একটু চিনি, একটু লেবু দিতে হবে, একটু নুন দিতে হবে। তো ওইটাই হচ্ছে ওষুধটা। আচ্ছা। সেম অয়েনমেন্ট, সেটা দিয়ে অয়েনমেন্টটা দিলে পরে ওই চামড়া ছেড়ে যাওয়ার প্রক্রিয়াটা তৈরি হবে। যদি সত্যি ছেড়ে যাওয়ার মতো হয় ইজিলি চামড়াটা পেছনে চলে আসবে ৩ মাসের মধ্যে। আচ্ছা, এবার স্যার একটু জানতে হবে যে কোন বয়সে কোন পরিস্থিতিতে গেলে সার্জারির প্রয়োজন হয়, সার্কামসিশন প্রয়োজন হয়? প্রথমে কোন পরিস্থিতি সেটা আমি বললাম। একটা হচ্ছে যদি দেখছেন ইউরিন করার সময় ফুলে উঠছে, আমরা বেলুনিং বলি। ২ নম্বর হচ্ছে খুব সরু ছিদ্র রয়েছে যেখান দিয়ে তীরের মতো ইউরিন বেরিয়ে আসছে, খুব সরু ধারায় বেরিয়ে আসছে, এটা একটা পরিস্থিতি। ৩ নম্বর পরিস্থিতি হচ্ছে আপনি ৩ মাস ধরে অয়েনমেন্ট দিয়ে থেরাপি করার চেষ্টা করেছেন, তাও পেছনে আনতে পারছেন না। এই ধরনের পরিস্থিতিগুলো যদি থাকে তখন আমরা সার্জিক্যাল লাইনে বা সার্জিক্যাল ওয়ে অফ ট্রিটমেন্টের দিকে যাই।
সার্জিক্যাল ট্রিটমেন্ট যখন আমরা বাচ্চার করছি, অনেক বাবা মাই আসেন, তারা বলেন যে ডাক্তারবাবু কতটা চামড়া বাদ দেবেন, কতটা চামড়া রাখবেন। এবারে আমি দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের পেনিস একটা সেন্সিটিভ জায়গা, তাদের পেনিসের সাইজ এমনিতেই ছোট থাকে, চামড়াও অনেক ছোট থাকে। সেই জন্যে মিনিমাল যেটুকু চামড়া বাদ না দিলে আমাদের অসুবিধে হবে, সেইটুকু চামড়া কিন্তু বাদ দেওয়া হয়। কারণ আমরা চাইবো পেনিসের সঙ্গে সঙ্গে চামড়াটারও সঠিক গ্রোথ হোক, এবং পরবর্তীকালে সে যখন বড় হবে তখন গ্ল্যান্স পেনিসটা যাতে ঢাকা থাকে। অনেক বাবা মাই আজকাল দেখেছি তারা ফুল সার্কামসিশন চান না, তারা চান ম্যাক্সিমাম স্কিনের প্রিজার্ভেশন। সেই জন্যে আমরা যে স্পেশাল প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি টেকনিকে করি, যেখানে ম্যাক্সিমাম স্কিনটাকে আমরা প্রিজার্ভ করি। ফলে যখন বাচ্চা বড় হবে, সে যখন অ্যাডাল্ট হবে, কিশোর হবে, অ্যাডাল্ট হবে, তখন পেনিসের চামড়া দিয়ে তার পেনিসটা ঢাকা থাকবে। এবং এই পেনিসের চামড়া কতটা রাখা হবে না হবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একেবারেই সেই সংশ্লিষ্ট মানুষের সিদ্ধান্ত। সে যখন বড় হচ্ছে, 18 বছর বয়স পেরিয়ে যাবে, তারপরে যদি সে মনে করে যে আমি স্যার স্কিন বেশি রাখবো না, তখন বাদ দেওয়া যেতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাচ্চারা যখন সার্কামসিশন করতে আসে, আমি ততটুকুই চামড়া বাদ দিই বা বাদ দেওয়ার পরামর্শ দিই, যাতে তার পেনিসের গ্ল্যান্স পেনিসটা ম্যাক্সিমামটা কাভার থাকে, কারণ ইট ইজ এ বায়োলজিক্যাল প্রোটেকশন। আচ্ছা, এবার স্যার আমরা যদি একটু অপারেশনের বিষয়টা নিয়ে আলোচনা করি যে এটার পদ্ধতিটা কীরকম? মানে কতক্ষণ বা কতদিন ভর্তি থাকতে হতে পারে? কিংবা এই অপারেশনে ব্যথা হয় কিনা? যেহেতু ছোটদের নিয়ে আলোচনা হচ্ছে, তো সেটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, সত্যি কথা একদমই। কারণ বাবা-মারা তো সার্জারি শুনলেই ভয় পেয়ে যান। ওইটুকু বাচ্চার তার সার্জারি করতে হবে, ভয় পেয়ে যান। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে সার্জারিটা করা হয় সেটা আন্ডার অ্যানাস্থেসিয়াতে করা হয়। বাচ্চার কোনো ব্যথা লাগবে না। একটাই ব্যাপার হচ্ছে যে বড়দের ক্ষেত্রে আপনারা হয়তো আমার ভিডিও দেখে থাকবেন, যেখানে আমরা লোকাল অ্যানাস্থেসিয়াতে করতে পারি। ছোট বাচ্চাদের লোকাল অ্যানাস্থেসিয়াতে করা মুশকিল হয়। কারণ তারা নতুন জায়গায় এসছে, ভয় পেয়ে যেতে পারে, কান্না করতে পারে, হাত পা ছুটতে পারে। সেইজন্য আমরা আন্ডার সিডেশন, ফুল অ্যানাস্থেসিয়া নয়, আন্ডার সিডেশন, তাকে ডিপলি ঘুম পাড়িয়ে দেয়া বলতে পারেন। সেই ধরনের সিডেশন দিয়ে আমরা সার্জারিটা করি। এবং আমাদের সার্জারি যখন করা হচ্ছে, আমি সার্জেন থাকাও, আমাদের সঙ্গে অ্যানাস্থেসিয়ার স্পেশালিস্ট যিনি থাকেন ডাক্তারবাবু, তিনি থাকেন, সমস্ত মেশিনপত্র থাকে। ফলে এই সার্জারিটা করতে তো কম সময়ই লাগে, 10 থেকে 15 মিনিট মাত্র সময় লাগে। আমরা সার্জারি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টকে বেডে নিয়ে আসি। বেডে আসার পরে কিন্তু সে বাচ্চা বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারে, কোনো অসুবিধে হয় না। এটা একটা খুব সেফ সার্জারি। আন্ডার অ্যানাস্থেসিয়া করা হয়, আন্ডার সিডেশন অ্যানাস্থেসিয়া করা হয়, এবং এটা একটা ডে কেয়ার সার্জারি। এই সার্জারিতে ভর্তি থাকার কোনো বিষয় নেই। বাচ্চা যেহেতু ছোট বাচ্চাদের অপারেশন ফার্স্ট, আমি যখন কোনো ছোট বাচ্চার সার্জারি করি বা যে কোনো ডাক্তারবাবু করেন, ওদেরকে ফার্স্ট কেস হিসেবে রাখতে হয়। কারণ ছোট বাচ্চা না খেয়ে থাকতে পারবে না, কান্না করবে, ভয় পাবে। সকালে ধরুন আপনি সকাল 8টায় এসে যদি বাচ্চাকে নিয়ে ভর্তি হচ্ছে, আমরা 9টার মধ্যে, 9টা সাড়ে 9টার মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে যায়। 10টার মধ্যে সার্জারি হয়ে যায়। 11টার পর থেকে বা 11:30টার দিকে বাচ্চাকে হালকা খাবার দিতে বলি আমরা। 2টো থেকে 2:30টায় বাচ্চাকে ছুটি করে দেওয়া হয়। এবং এই যে সার্জারিটা করা হচ্ছে, যে স্টিচ আমরা ইউজ করি, বাচ্চাদের ক্ষেত্রে স্টিচ মেথডে করাটা বেস্ট। কারণ বাচ্চাদের ক্ষেত্রে সিলিকন যেটা মেথড রয়েছে বড়দের জন্য, সেটা করলে পরে সিলিকনের রিং থেকে অনেক অসুবিধে হয়, ঘা হয়ে যেতে পারে, স্টেপলারের পিঞ্চ থাকে, বাচ্চারা ড্রেসিং করতে দেয় না। সেই জন্য এমন একটা টেকনিক আমাদেরকে করতে হবে যেখানে স্টিচ কাটা লাগবে না, ড্রেসিং করারও বিশেষ দরকার পড়বে না। স্টিচ কাটা যাতে না লাগে, সেই জন্য সেলফ অ্যাবজর্বিং সুতো আমি আমার ক্লিনিকে ইউজ করি, যে সুতোগুলো আপনি 2 সপ্তাহের মধ্যে গলে যায়। এবং যে ড্রেসিংটা করে দিই, ইউজুয়ালি 7 থেকে 10 দিন পরে বাবা মাকে খুলতে বলি। 10 দিন পরে যখন খুলে দেবেন, অলরেডি ভেতরে প্রায় হিলিং হয়েই গেছে 90%, আর ফার্দার ড্রেসিং না করলেও চলে। তো এই হচ্ছে পুরো রিকভারি পিরিয়ড। তাহলে যদি আমরা শর্টে বলি, একদিনের ব্যাপার, বেসিক্যালি এক বেলার ব্যাপার। তারপরে আপনি চলে যাবেন, সেকেন্ড টাইম আর আসার দরকার পড়ে না। আর বাচ্চাকে আপনার মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে পুরোপুরি কিন্তু সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এবার স্যার এই অপারেশনের পরে, সার্জারির পরে এটা কি ব্যথাটা থেকে যায়? আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে কবে থেকে তাহলে স্বাভাবিক জীবনে ফিরবে বাচ্চাটা? কবে থেকে আবার স্কুলে যেতে ঠিক, পারবে? ঠিক, ঠিক। হ্যাঁ, ছোট বাচ্চা যখন 5 বছরের বেশি হলে তার তো স্কুল থাকছে। আজকাল তো আগেই স্কুলে দিয়ে দেয়। তো অনেক সময়তেই দেখেছি বাবা-মায়েরা এই সার্জারিটা শীতের ছুটিতে বা গরমের ছুটিতে করা প্রেফার করেন। তো ইউজুয়ালি বাচ্চাদেরকে আমরা বলি 5 দিন স্কুল থেকে ছুটি রাখতে। কারণ ছোট বাচ্চা খেলাধুলো, দৌড়াদৌড়ি সে করবেই, কোনো রকম চোট যাতে না লেগে যায়। সেজন্য 5টা দিন ছুটি ইজ সাফিসিয়েন্ট। 5 দিন পরের থেকে সে স্কুলে যেতে পারে। আর ওষুধপত্র খাওয়া, সেটা বাড়িতে আমরা বাচ্চাদেরকে ইউজুয়ালি সিরাপ দিতে হয়, তারা তো ট্যাবলেট খেতে পারে না। 5 দিন অ্যান্টিবায়োটিক একটা দেয়া থাকে, যাতে ওই জায়গাটায় ইনফেকশন না হয়।
একটা ব্যথার সিরাপ দেওয়া থাকে, একটা মাল্টিভিটামিন, 3টে সিরাপ দেওয়া থাকে, আর 5 দিনের ছুটি। 5 দিনের পরের থেকে বাচ্চা সমস্ত কিছু করতে পারবে। আর আচ্ছা। স্নানের একটা ব্যাপার থাকে। ইউজুয়ালি বাচ্চারাও স্নান করতে গেলে তারা উত্তেজিত হয়ে পড়ে, গায়ে জল টল দিয়ে দিতে পারে। সেই জন্য আমরা বলি ওই 5 দিন মাথা ধুয়ে দিতে পারেন, অসুবিধা নেই। বডিতে, শরীরে আর কি ভেজা গামছা দিয়ে ভালো করে ওয়াইপ করে দেবেন, Sponge করে মুছে দেবেন। স্পঞ্জিং করে দেবেন। সেটা করলে পরেই হয়। মানে আচ্ছা। যত জটিল জিনিসটা শোনাচ্ছে ততটাই নয়, রিকভারি পিরিয়ড কিন্তু খুবই ভালো থাকে। এই সার্কামসিশন অপারেশনের পরে এই ফাইমোসিস কি আবার ফিরে আসতে পারে? আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কি আবারও ফিরে আসবে কিনা। এটা যখন আমরা ফাইমোসিস সার্জারি করছি তখন স্কিনটাকে এমনভাবে আমরা কাটি যাতে স্কিনের যে সার্কামফারেন্স তার গ্ল্যান্স পেনিসের সার্কামফারেন্সের থেকে যাতে বেশি হয়। সেই কারণে এইটা ফিরে আসার সম্ভাবনা ভীষণ রেয়ার। যদি টেকনিক ঠিকঠাক মতো করা হয়, প্রপারলি সার্কামসিশনের জন্যে বা ফাইমোসিসের যে রিংটা আছে সেটা যদি পুরোপুরি বাদ দেওয়া হয়, রিকারেন্সের সম্ভাবনা অলমোস্ট নীল বলে আমি বলবো। আচ্ছা, এবার স্যার একটু জানতে চাইবো যে এই সার্জারির জন্য খরচ কিরকম হতে পারে? মানে কলকাতায় সেটার খরচ কিরকম? একটা সাধারণ ধারণা আপনি যদি দেন। ঠিক, সার্কামসিশন যে সার্জারিটা আমরা করছি বাচ্চাদের বা বড়দের, আমরা খরচটাকে 3টে স্টেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে সার্জারির আগে। সার্জারির আগে ছোট বাচ্চাদের ইনভেস্টিগেশন বিশেষ কিছু করা লাগে না, ছোট্টখাটো একটা দুটো ব্লাড টেস্ট করতে হয়, এটুকু করলে পরেই যথেষ্ট হয়। এই ব্লাড টেস্ট এগুলো করতে 1000-1500 টাকা মতো লাগতে পারে। সার্জারির খরচটা আমাদের হসপিটালে যেটা রয়েছে আমাদের ক্লিনিকে, সেখানে একটা প্যাকেজ সিস্টেম আমরা করে দিই। এটা আমার ডে কেয়ার ক্লিনিক, সেখানে করলে এক রকমের খরচা হবে। আপনি নার্সিংহোমে করলে সেটা একটু বাড়বে, কর্পোরেট হসপিটালে করলে আরও বাড়বে। সেটা একটা খরচ গেল। আর ছুটির সময় যে ওষুধপত্রগুলো, যে সিরাপগুলো বাচ্চাকে বাড়িতে গিয়ে খেতে হবে, সেটা অ্যারাউন্ড 1500 টাকায় পড়ে। তাহলে 1500 টাকার ইনভেস্টিগেশনস, 1500 টাকার ওষুধপত্র বাড়িতে খাওয়ার জন্য, এবং হসপিটালের যাবতীয় খরচ ইনক্লুডিং সার্জারি, হসপিটালে ইউজ করা মেডিকেশনস, ডাক্তারবাবু, অ্যানাস্থেসিয়া, হসপিটালের বেড ভাড়া, সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি 24,000 থেকে শুরু হয়। আমার ক্লিনিকে করলে পরে সেটা 24+ আসবে। যদি নার্সিংহোমে করেন সেটা আরও বাড়বে, আর কর্পোরেটে করলে পরে সেটা অনেকটা বেড়ে যেতে পারে। সুতরাং দর্শক বন্ধু, আপনারা শুনলেন স্যার এতক্ষণ আপনাদের বললেন যে ফাইমোসিস কিন্তু একটা সময়ের পরে গিয়ে একটা গুরুতর জটিলতা বা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সঠিক সময়ে এটাকে আপনাকে চিহ্নিত করতে হবে, সঠিক সময়ে চিকিৎসকের কাছে যেতে হবে, তার পরামর্শ অনুযায়ী এই ফাইমোসিস সার্জারি বা সার্কামসিশন এটা আপনাকে করাতে হবে। তাহলে কিন্তু আপনার শিশু সুস্থ জীবনযাপন করতে পারবে। এই বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।